আপনাদের সাথে আছে আমি রেজওয়ান এলভিস। শুরুতে উজালা পেইন্টস সংবাদ শিরোনাম। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে 10 জনের নাম দিয়েছে সার্চ কমিটি। রাত 9টায় ব্রিফিং। বুধবারের মধ্যে প্রজ্ঞাপন জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির দেওয়ার নামের তালিকা প্রকাশের দাবি বিএনপির। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার দাবি। সাংবাদিক শিমুল হত্যার প্রধান আসামি মিরুর রিমান্ড আবেদন বাতিল করে কারাগারে প্রেরণ। আসামি সরকারি দলের নেতা হলেও চাপ নেই, জানিয়েছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার। নিজ জন্মভিটা দিরাইয়ে প্রবীণ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য সম্পন্ন। সিলেটে ও সুনামগঞ্জের সর্বস্তরের মানুষের আবেগঘন শ্রদ্ধা। দেখছিলেন উজালা পেইন্টস সংবাদ শিরোনাম। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এবার বিস্তারিত। নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য 10 জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেছে সার্চ কমিটি। রাজনৈতিক দলগুলোর দেয়া প্রস্তাব ও বিশিষ্ট নাগরিকদের সুপারিশ থেকেই এই 10 জনের নাম চূড়ান্ত করা হয়েছে। রাত 9টায় সচিবালয়ে নামের তালিকা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার ও কে এম নুরুল হুদার নাম প্রস্তাব করেছে সার্চ কমিটি। আগামী 8 ফেব্রুয়ারির মধ্যেই নতুন কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ। সন্ধ্যা 6:30টায় সার্চ কমিটির 6 সদস্যের সাথে বৈঠকে বসেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তার বেঁধে দেয়া সময়ের মধ্যেই সার্চ কমিটির সদস্যরা সব দায়িত্ব শেষ করেই এই বৈঠকে বসেন। 5 সদস্যের নির্বাচন কমিশন গঠনের জন্য 10 সদস্যের নাম দেওয়ার কথা বলেছিলেন রাষ্ট্রপতি। 10 জনের নাম চূড়ান্ত করতে বিকেল 4টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে বসেন কমিটির সদস্যরা। প্রায় 2 ঘন্টা বৈঠকের পর সিদ্ধান্ত জানান অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ। অনুসন্ধান কমিটি নির্ধারিত সময়সীমার মধ্যেই তাদের সুপারিশ চূড়ান্ত করেছেন। ইতোমধ্যে 10 জনের একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। রাজনৈতিক দলগুলো যে সমস্ত নাম দিয়েছে, আমার মনে হয় যে ওর মধ্যেই সুপারিশ করা হয়েছে। যে নামগুলো পাঠাচ্ছেন আজকে চূড়ান্ত করে, সেটা যে রাষ্ট্রপতির কাছে পাঠাচ্ছেন, এটা কি আগামী দিনে রাজনীতির কাছে গ্রহণযোগ্য হবে নাকি বিতর্ক তৈরি হবে? কমিটি তাই আশা করে। তবে কাদের নাম প্রস্তাব করা হয়েছে তা বলেননি আব্দুল ওয়াদুদ। শুধু জানান রাষ্ট্রপতির অনুমতি ছাড়া নাম প্রকাশ করা যাবে না। প্রজ্ঞাপনটা কবে নাগাদ হতে পারে? আমরা আশা করছি এটা 8 তারিখের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। আগামী 8 ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার সহ 4 কমিশনারের মেয়াদ শেষ হচ্ছে। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রপতির সাথে সার্চ কমিটির বৈঠকে সংবাদ সংগ্রহে বঙ্গভবনের সামনে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার শারমিন ইব্রাহিম। সরাসরি কথা বলছি তার সাথে। শারমিন, বৈঠক কি এখনো চলছে? আর সার্চ কমিটি কাদের নাম প্রস্তাব করেছে জানতে পেরেছেন কি? সবশেষ আর কোনো তথ্য থাকলে আমাদেরকে জানান। ধন্যবাদ। সার্চ কমিটি সদস্যরা নির্ধারিত সময় বিকেল 4টায় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার নিয়োগের জন্য 10 জনের চূড়ান্ত তালিকা করতে বৈঠকে বসেন। সেই বৈঠক প্রায় 1.5 ঘন্টা স্থায়িত্ব ছিল। সেই বৈঠকের পর মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ আমাদেরকে জানান যে 10 জনের তালিকা চূড়ান্ত করেছে সার্চ কমিটি এবং সেই তালিকা 6:30 বাজে রাষ্ট্রপতির কাছে পেশ করেছেন সার্চ কমিটির সদস্যরা। এবং সেই সাথে বিশিষ্টজনরা যেসব মতামত তাদের দিয়েছেন তার একটি সুপারিশ প্রতিবেদন আকারে রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির তরফ থেকে দেয়া হয়েছে। এখানে 6:30টায় বৈঠকটি শুরু হয়ে প্রায় 1.5 ঘন্টা রাষ্ট্রপতির সাথে সার্চ কমিটির সদস্যরা সাক্ষাৎ করে গেছেন এবং বৈঠক শেষে যাওয়ার সময় মন্ত্রিপরিষদ সচিব আমাদের জানিয়ে গেছেন যে রাত 9টায় মন্ত্রিপরিষদ বিভাগে একটি ব্রিফিংয়ে এই বৈঠক সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে। তবে এর আগের বৈঠকে অর্থাৎ বিকেলে যেই সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির শেষ বৈঠকটি হয়েছিল, সেই বৈঠক শেষে অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ আমাদের জানিয়েছেন যে 10 জনের নাম চূড়ান্ত করা হয়েছে সেই নামগুলো রাজনৈতিক দলের দেয়া নামগুলো থেকেই বেশিরভাগ এসেছে। তবে তিনি আমাদের ঠিক স্পেসিফিকলি বলতে পারেননি যে বাইরে থেকে রাজনৈতিক দলের দেয়া নামের বাইরেও কোনো নাম সার্চ কমিটি প্রস্তাব করেছে কিনা। আমরা
এ পর্যন্ত যা জানতে পেরেছি যে হয়তো রাত 9টায় যে ব্রিফিংটি করবে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে, সেই ব্রিফিংয়ে হয়তো 10 জনের যে নাম দেয়া হয়েছে রাষ্ট্রপতির কাছে সেই তালিকা সম্পর্কে আমাদের জানানো হতে পারে। সেই সাথে বিশিষ্টজনদের মতামতের যে সুপারিশ সেটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত জানাবেন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে, আমরা এমনটা আশা করছি। এর বাইরে যেটি যে রাষ্ট্রপতির সাথে বৈঠক করে সার্চ কমিটির সদস্যরা এখান থেকে এখন চলে গেছেন, বৈঠকটি শেষ। তো আমরা আসলে পরবর্তী ব্রিফিং এর জন্য এরপরে আপনাদের জানাতে পারবো ক্যাবিনেট ডিভিশন থেকে। ওকে, ধন্যবাদ শারমিন আপনাকে। পরবর্তীতে আপনার সাথে আমরা আবার যোগাযোগ করব। রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির দেয়া নামের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি। নির্বাচন কমিশন গঠনে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থ প্রাধান্য দেওয়ার দাবি জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে গণতন্ত্র না থাকলে জঙ্গিবাদের উত্থান ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মানবাধিকার বিষয়ক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, জঙ্গিবাদের মাধ্যমে ফায়দা নিতে চায় সরকার। আপনাদের আমলেই জঙ্গিবাদ বাড়তে থাকে, আপনাদের আমলেই দেখা যায় যে আপনার নতুন নতুন জঙ্গি অর্গানাইজেশন সৃষ্টি হচ্ছে, আপনাদের আমলেই দেখা যায় যে ব্লগাররা নিহত হচ্ছে, আপনার প্রকাশকরা নিহত হচ্ছে। এর কারণটা কি? যে আপনারা এটাকে প্রশ্রয় দেন, আপনারা এটাকে লালন করেন। জঙ্গিবাদকে ব্যবহার করা হচ্ছে এবং সেই ব্যবহারের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই বিষয়টা যেন তারা না করতে পারে, সেজন্য আমাদের সোচ্চার। এর একটি মাত্র পথ, সমগ্র জনগণকে ঐক্যবদ্ধ করে, তাদেরকে সচেতন করে, তাদেরকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। এর আগে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারি প্রভাবমুক্ত নির্বাচন কমিশন গঠনের দাবি জানান। গণতন্ত্রের অন্যতম উপাদান নির্বাচন, সেই নির্বাচন যাতে কলুষমুক্ত করা যায় সেই লক্ষ্যেই শক্তিশালী নির্বাচন কমিশনের প্রয়োজন। এ জাতির প্রতি অনুসন্ধান কমিটিরও যথেষ্ট দায়িত্ব ও জবাবদিহিতা রয়েছে। জাতি প্রত্যাশা করে দলনিরপেক্ষ, সাহসী, দক্ষ ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের নাম প্রস্তাব করবে অনুসন্ধান কমিটি, যাতে প্রভাবমুক্ত যে কোনো চাপকে অগ্রাহ্য করতে পারে এ ধরনের শক্তিশালী, ঋজু, মেরুদণ্ড সম্পন্ন নির্বাচন কমিশন গঠনে সহায়ক হয়। নিম্ন আদালতকে প্রভাবিত করে বেগম খালেদা জিয়াকে বিচারিক হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। গঠনে সহায়ক। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিদেশি রিজার্ভ কাজে লাগাতে বাংলাদেশের সার্বভৌম সম্পদ তহবিল গঠনের প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশের সার্বভৌম সম্পদ তহবিলের পরিমাণ হবে $10 বিলিয়ন। প্রাথমিকভাবে কাজ শুরু হবে $2 বিলিয়ন নিয়ে। পরবর্তীতে প্রতি বছর $2 বিলিয়ন করে তহবিল বাড়বে। জনস্বার্থে সরকার যে কোনো কাজে এই তহবিল ব্যবহার করতে পারবে। এছাড়া বাণিজ্য সংগঠন আইন 2016, বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস আইন 2017 এবং কৃষি কাজে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন 2017 এর খসড়ারও নীতিগত অনুমোদন দেওয়া হয়। এর আগে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রবীণ পার্লামেন্টেরিয়ান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ও জাতীয় চার নেতার অন্যতম AHM কামরুজ্জামানের স্ত্রী জাহানারা জামানের মৃত্যুতে শোক জানায় মন্ত্রিসভা। বাংলাদেশ থেকে বিদেশে তেমন একটা অর্থ পাচার হয় না বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি জানান, অ্যান্টি মানি লন্ডারিং আইনের যথাযথ প্রয়োগে অর্থ পাচার এখন অনেক কমে গেছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী 6 মাসের মধ্যে বিদেশ থেকে দেশে ব্যাংক থেকে ব্যাংকে সরাসরি রেমিটেন্স পাঠানোর জন্য ওয়ান স্টপ সার্ভিস শুরু হতে যাচ্ছে। আমরা 4টি পদ্ধতিতে আমাদের ক্লেইমস পাকিস্তানের বিরুদ্ধে দাঁড় করিয়েছি এবং 4টি পদ্ধতিতে বিভিন্ন ধরনের ক্ষতিপূরণ, খেসারত আমরা চেয়েছি এবং আমরা সে লক্ষ্যে এখনো অটুট আছি। কিন্তু ওনার রিজার্ভের সামান্য টাকা এমন খুব কিছু নয়। আমাদের যেটা ক্লেইমস ফর ড্যামেজেস টু বাংলাদেশ, ডিস্ট্রাকশন অফ দ্য ইকোনমি, সেটা অনেক বড়। রিজার্ভের টাকা বড় জোর কত হতে পারতো তখন, 70-80 কোটি ডলার, $80, আই মিন 10 প্রবাবলি
এট বেস্ট $100 মিলিয়ন চেয়ে বেশি হতে পারতো না। সিরাজগঞ্জের মেয়র মিরুর রিমান্ড আবেদন বাতিল করে কারাগারে পাঠিয়েছে আদালত। বিকেলে সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মোর্শেদ আলম এই আদেশ দেন। এর আগে সকালে সিরাজগঞ্জের পুলিশ সুপার জানান, মিরু সহকারী দলের জনপ্রতিনিধি হওয়ার পরও তাদের তদন্তে কোনো ধরনের চাপ নেই। এদিকে ঘাতক মিরুর ফাঁসির দাবি জানিয়েছে নিহত সাংবাদিক শিমুলের পরিবার। শোকে স্তব্ধ মায়ের আহাজারি যেন থামছেই না। সিরাজগঞ্জের শাহজাদপুরে অজপাড়া গায়ে এই টিনশেড বাসায় পরিবার নিয়ে থাকতেন সাংবাদিক শিমুল। নিহতের খবরে ছুটে আসেন আত্মীয় স্বজনরা। গণমাধ্যম কর্মী দেখলেই বাসা থেকে বের হয়ে মেয়র মিরুর শাস্তি দাবি করে সাংবাদিক শিমুল পরিবার। আমার ছেলের জন্য আমি আজ কতদিন আমার কলেজে ছিঁড়ে যাচ্ছে, আমার যেমন কল খালি লেগে দিচ্ছে, আমি দিন রাত ঘুমার পারতেছি না। আমার ছেলে হলো সোনার ছেলে, আমার ছেলে কোনো অন্যায় করে নাই, কারো কোনো ক্ষতি করে নাই। আমাকে যারা এই করেছে তাদের আমি দ্রুত ফাঁসি দেখতে চাই। আমার যেই দুটি বাচ্চা আমি কিভাবে কি মানুষ করব, আমার তো ওই সম্পদ ছিল। এদিকে সাংবাদিক হত্যায় অভিযুক্ত মেয়র মিরু নিজেকে নির্দোষ দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ। সকালে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ নিয়ে একটি সংবাদ সম্মেলন করে পুলিশ। গতকালকে রাত্র 9:30টার পরে আমরা শ্যামলী এলাকা থেকে আমাদের পুলিশ হেডকোয়ার্টার্সের গোয়েন্দা টিম এবং জেলা গোয়েন্দা টিমের যৌথ সমন্বয়ে আমরা অভিযান চালিয়ে হালিমুল হক মিরুকে শ্যামলী এলাকা থেকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। রবিবার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া মেয়র মিরুর 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঘটনার পর থেকে মেয়র মিরুর বাসায় রয়েছে পুলিশ পহরা। বাসায় শুধু কাজের এক বৃদ্ধ মহিলা ছাড়া আর কাউকে দেখা যায়নি। অন্যদিকে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, মেয়র নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ ছিল মিরুর। নির্বাচিত হওয়ার পরে দল বা স্থানীয় নেতা বা তৃণমূল পর্যায়ের নেতৃত্বের প্রতি তার কোনো শ্রদ্ধাবোধ, তাদের প্রতি কোনো আনুগত্য কোনোটাই ছিল না। গেল 2 ফেব্রুয়ারি শাহজাদপুরে মেয়রের বাসার সামনে তারই শটগানের গুলিতে নিহত হন সাংবাদিক আব্দুল হামিদ শিমুল। পরবর্তীতে মেয়র মিরুকে প্রধান আসামি করে 18 জনের বিরুদ্ধে মামলা করে সাংবাদিক শিমুলের স্ত্রী। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। প্রমিল পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য অনুষ্ঠিত হল নিজ জন্মভিটা সুনামগঞ্জে দিরায়ে। হাওর অধ্যুষিত দিরাইবাসীর শেষকৃত্যের মধ্য দিয়ে বিদায় জানিয়েছেন তাদের প্রিয় নেতাকে। কিছু মানুষ থাকেন যাদের জীবনপঞ্জির তথ্য এমনকি কাজের সংখ্যা দিয়েও পুরোপুরি বোঝা যায় না তাদের অবদান। ব্যক্তির সীমানা পেরিয়ে তারা সময়ের সামগ্রিক ইতিহাসেরই অবিচ্ছেদ্য অংশে পরিণত হন। আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত দেশের ইতিহাসের তেমনই এক উজ্জ্বল ব্যক্তিত্ব। দেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির সদস্য, 70-এর প্রাদেশিক পরিষদের অন্যতম কনিষ্ঠ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জীবনাবসান বাংলাদেশের রাজনীতিতে একটি অধ্যায়ের অবসান। সুতরাং আমরা কমিটিতে অপেক্ষা করলাম। আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত রোববার রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ দেখতে সোমবার সকালে রাজধানীর ল্যাবেড হাসপাতালে যান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। এ সময় ওবায়দুল কাদের বলেন, ভালো মন্দ মিলিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন অসাধারণ একজন মানুষ। ভুল ত্রুটি মিলিয়েই তিনি একজন অসাধারণ মানুষ, একজন সিজন পলিটিশিয়ান, একজন দক্ষ পলিটিশিয়ান। তার তুলনা আমি বলেছি তিনি নিজে। পরে ল্যাবের থেকে মরদেহ হেলিকপ্টারে করে নেওয়া হয় সিলেটে। সেখানে বর্ষিয়ান এই নেতাকে শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ। শ্রদ্ধা জানানোর শুরুতে মুক্তিযুদ্ধের সংগঠক সুরঞ্জিত সেনকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। এ সময় বাবার প্রতি মানুষের ভালোবাসায় আপ্লুত হন শোকাহত সুরঞ্জিত সেনের ছেলে। বাবা মানুষকে খুব ভালোবাসতেন, সিলেটের প্রতি আলাদা একটা আকর্ষণ ছিলেন ওনার। সিলেটের মানুষকে খুবই ভালোবাসতেন। এই যে মানুষ আজকে যে প্রতিদান দিয়েছে তাতে আমি মনে করি ওনার আত্মার শান্তি পাবে। সিলেটের পর সুনামগঞ্জেও প্রবীণ এই রাজনীতিকের প্রতি আবেগঘন শ্রদ্ধা নিবেদন করেন হাজারো মানুষ।
ওনার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার মতো পার্লামেন্টারিয়ান বাবু সুরঞ্জিত সেনগুপ্তকে হারিয়ে আজকে সিলেটবাসী শোকে স্তব্ধ। সিলেট বিভাগ নয়তো তা বাংলাদেশের পার্লামেন্টের জন্য অপুরন্ত ক্ষতি হয়েছে। সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সাধারণ মানুষের শ্রদ্ধা জানানো শেষে সুরঞ্জিত সেনের মরদেহ নেওয়া হয় তার জন্মস্থান দিরাইয়ে। এই দিরাই থেকেই ঢাকা এসে জাতীয় রাজনীতিতে অবদান রেখে গেছেন সুরঞ্জিত সেনগুপ্ত। জন্মভিটা দিরাইয়ের বাড়িতেই অনুষ্ঠিত হলো সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য। জ্যোতিকা ঘোষ, বাংলা ভিশন। হকার উচ্ছেদ অভিযানের পর এখন গুলিস্তানে ফুটপাত অনেকটাই ফাঁকা। তবে সিটি কর্পোরেশন নিয়োজিত স্বেচ্ছাসেবকদের ঢিলে ঢালা ভাবের কারণে এখনও অনেক হকার পসরা সাজিয়ে বসছে ফুটপাতেই। এদিকে ফুটপাত খালি হলেও যাত্রীবাহী বাসগুলোর অবৈধ পার্কিং ও যত্রতত্র যাত্রী ওঠানামায় কমছে না গুলিস্তানের যানজট। সিটি কর্পোরেশনের হকার উচ্ছেদ অভিযানের পর বদলে গেছে রাজধানীর ব্যস্ততম গুলিস্তানের চিরচেনা চিত্র। আগে 2 ঈদ ছাড়া বছরের আর কোনো সময় গুলিস্তানের ফুটপাত এত ফাঁকা দেখা যেত না। গাড়ি ঘোড়া চলতে সুবিধা, আমাদের পথযাত্রীরা তারা চলতে সুবিধা হয়, এটাই অনেক সুবিধা। মানুষদের কারণে চলতে পারতাম না, এদিকে ধাক্কা ওদিকে ধাক্কা, ভয় ভয়ে থাকতে হতো সবসময়। এখন আর ওরকমটা হয় না। সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবকদের ঢিলেঢালা ভাবের সুযোগে অনেক হকারকে ফুটপাতেই বসতে দেখা যায়। গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে বেড়ে যায় স্বেচ্ছাসেবকদের ব্যস্ততা। আপনার এখানে থাকতেই অনেক হকার এখানে বসেছিল, আমাদের ক্যামেরা দেখার পরে আপনাদের কাজকর্ম শুরু হলো, এটা কেন? এটা মনে করেন এই যে আমরা মনে করেন একদিকে তো আইছি, ওইদিকে পিছনে বসে পড়ে। এই যে আরে গেছে এখন আবার খুলতাছি, আবার আইলে আবার যাইমু। আপনাদের কিনা সন্ধ্যার পরে বসার ব্যবস্থা করে দিছে। তারপর তো আমাকে এই আইটেম কে খাইবে, 2 ঘন্টা দোকানদারি মনে করেন কেরাসিনের দামে উঠে না। তবে গুলিস্তানের রাস্তাগুলো এখনও রয়ে গেছে অবৈধ টেম্পো স্ট্যান্ড আর যত্রতত্র পার্কিংয়ের দখলে। গাড়িটা কি আপনার রাস্তার মাঝখানে না? না, রাস্তাটা গাড়ি যাওয়ার জন্য পজিশন করা আছে। রাস্তাটা চলতে চলতে হয়তো পাশা ব্যাকা করে রাখে দিয়ে যেখানে সেখানে স্ট্যান্ড করে বসে থাকে। বাসগুলো অনেকগুলো বাস দেখা গেছে আপনার কাউন্টার নাই, তারপরও এদিকে থামাইতেছে, ওইদিকে থামাইতেছে, ওইদিকে থামাইতেছে। দুর্ভোগকে যদি কমাতে হয় তাহলে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে ট্রাফিক। এ নিয়ে কথা হলে দক্ষিণের মেয়র সাইদ খোকন বলেন, রাজনৈতিক ছত্রছায়ায় স্বেচ্ছাচারী হয়ে উঠেছে পরিবহন শ্রমিকরা। অবৈধ টেম্পো স্ট্যান্ড, কিছু রাজনৈতিক নামধারী আপনার কিছু লোকজন এই টেম্পো স্ট্যান্ডগুলো থেকে চাঁদা তুলছে। রাস্তার বাম দিকে টেম্পো স্ট্যান্ড, ডান দিকে লেগুনা, এদিকে সামনে বাস, মানুষ কিভাবে চলবে? বাসগুলোকে ডিসিপ্লিনে আনতে হবে, এর কোনো বিকল্প নেই। অত্যন্ত প্রভাবশালী, অত্যন্ত দায়িত্বশীল লোক এই প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নেন। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, কিন্তু আমরা এটা হতে দেব না। সরকারের সর্বোচ্চ মহলে বিষয়টিকে আমরা নিয়ে আসব। মেয়র আরও বলেন, রাতে হকার মার্কেট ও হলিডে মার্কেটগুলোয় এরই মধ্যে সফলতার সঙ্গে ব্যবসা শুরু করেছে উচ্ছেদ হওয়া হকাররা। রাতের বেলায় যে নাইট মার্কেটের ব্যবস্থা আমরা করেছিলাম সেটা ইতিমধ্যে জমজমাট হয়ে উঠেছে। হলিডে মার্কেটে আমাদের 5টি স্পট রয়েছে, সেখানে 3টি মার্কেট ইতিমধ্যে জমে উঠেছে। হকার পুনর্বাসনে যুক্তিযুক্ত নতুন কোনো প্রস্তাবনা থাকলে তাও বিবেচনা করা হবে বলে জানান সাইদ খোকন। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। বাসাবাড়িতে ব্যবহার বাড়াতে এলপিজি বা সিলিন্ডার গ্যাসের দাম 1 বছরের মধ্যে 800 টাকা করা হবে, জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ নিয়ে লাইসেন্স প্রাপ্তদের সঙ্গে চলছে তার আলোচনা। বিশ্লেষকরা বলছেন, দাম নির্ধারণে সরকারের নিয়ন্ত্রণ না থাকলে সিলিন্ডার ব্যবহারে আগ্রহ হারাবে ভোক্তারা। অন্যদিকে বিকল্প জ্বালানি সুলভ দামে না পাওয়া পর্যন্ত পাইপলাইনের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার দাবি ভোক্তাদের। রাজধানীর যাত্রাবাড়ির ফাতেমা আলমগীর বহু বছর ধরেই ব্যবহার করছেন পাইপলাইনের গ্যাস, কিন্তু এখন সে লাইনে গ্যাস আসার কোনো ঠিক ঠিকানা নেই। বাধ্য হয়ে কিনছেন এলপিজি বা সিলিন্ডার গ্যাস। গ্যাস না পেয়েও বিল দিচ্ছেন, আবার বাড়তি টাকায় কিনছেন সিলিন্ডার। যদি বড় ফ্যামিলি হয় তাহলে 3টা লাগবে, আর ছোট ফ্যামিলি হলে 2টো লাগবে, কিন্তু আপনি 500 বা 600 টাকার মধ্যে হলে সবার জন্য ভালো। বাসাবাড়িতে ব্যবহারযোগ্য 12.5 কেজি ওজনের 350 টাকার এলপিজি সিলিন্ডারের দাম 2009 সালে 700 টাকা ঠিক করে দেয় সরকার, আর লাইসেন্স দেয় 30টিরও বেশি প্রতিষ্ঠানকে। এই সুযোগে মনোপলি বাজার তৈরি করে কোম্পানিগুলো এখন সেই সিলিন্ডার বিক্রি করছে 1050 টাকা থেকে 1200 টাকায়। যৌক্তিক মুনাফার মার্জিন এই ডিলারদেরকে বা বেসরকারি বিনিয়োগকারীদেরকে দিয়ে যদি বাজারে এলপিজি ছাড়া যায়, তাহলে আমি মনে করি 400 450 টাকা কেন 450 টাকা থেকেও কমিয়ে আনা সম্ভব।
দাম পুনর্নির্ধারণ না হওয়ায় সরকারের দায়সারা নিয়ন্ত্রণের সুযোগ নিয়ে একচেটিয়া ব্যবসা করছে কোম্পানিগুলো, যার ভোগান্তি সইছে গ্রাহকরা। এখন পাইপলাইনে গ্যাস বন্ধ করে এলপিজি ব্যবহার বাড়াতে দাম ঠিক করতে চায় সরকার। এলপিজি মালিক সমিতির সাথে আমরা বসে কথা হয়েছে, তারাও এটা রাজি আছেন, তারা বলতেছেন ঠিক আছে করেন। আমরা চাচ্ছি 800-900-র মধ্যে এটাকে নামাই নিয়ে আসে। 800 এটা যদি হয় এলপিজি সবার জন্য একটা ব্যবহারযোগ্য হয়ে যাবে। এর আগে গেল বছর এলপিজির দাম পুনর্নির্ধারণ না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে একটি রুল জারি করে আদালত। দীপন দাওয়ান, বাংলাভিশন, ঢাকা। নিচে সিবিসি টাইল সংবাদ বিরতির সাথেই থাকুন, ফিরে এসে থাকছে বেতন ভাতা বাড়ানোর দাবিতে 13 ফেব্রুয়ারি থেকে আবারও ধর্মঘটের ঘোষণা চট্টগ্রাম লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের। খাগড়াছড়িতে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষ, বাড়িঘরে হামলা, ভাঙচুর, 2 নারী সহ 6 জন আহত। স্বাগত আরেকবার বাংলাভিশন সংবাদে। বর্ধিত বেতন ভাতার দাবিতে 13 ফেব্রুয়ারি থেকে নৌযান ধর্মঘটের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়ন। সাংবাদিক সম্মেলনে শ্রমিক ইউনিয়নের সভাপতি ইছা মিয়া এই ঘোষণা দেন। স্টাফদের বর্ধিত বেতন ভাতা দেওয়ার নাম করে 1 জানুয়ারি থেকে নদীপথে লাইটার জাহাজে পণ্য পরিবহনের ভাড়া জনপ্রতি সর্বনিম্ন 57 থেকে সর্বোচ্চ 133 টাকা বাড়িয়েছিল লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল WTC। কিন্তু যাদের নাম করে ভাড়া বাড়ানো হয়েছে সেসব স্টাফদের বর্ধিত বেতন ভাতা না দেয়ায় বেঁকে বসেছেন তারা। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের মাদার ভেসেল থেকে নদীপথে পণ্য পরিবহন করছে সহস্রাধিক লাইটার জাহাজ। 7 মাস আগে শ্রমিকদের বেতন ভাতা বাড়ানো নিয়ে মালিক ও শ্রমিকরা পাল্টাপাল্টি ধর্মঘট পালন শেষে লাইটার জাহাজ স্টাফদের বেতন ভাতা বাড়ানোর সিদ্ধান্ত হয়। খাগড়াছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে বাড়িঘরে হামলা, ভাঙচুর, 2 নারী সহ আহত 6 জন। পুলিশ জানিয়েছে রোববার রাত 8টার দিকে খাগড়াছড়ি শহরের শালবাগান এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি ও সাধারণ সম্পাদক জাহিদুল আলম গ্রুপের কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা হামলা ও ভাঙচুর করে আশপাশের বাড়িঘর। পরে পুলিশ আহত 2 নারী সহ 6 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় 4 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। এই ঘটনায় 6 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আবারও নিচ্ছি সিবিসি টাইল সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে রোহিঙ্গা ধর্ষণে অভিযুক্ত মিয়ানমারের সেনা ও পুলিশি সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় কর্মকর্তাদেরও বিচারের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের। আইসিসির দ্বিতীয় স্তর টেস্ট নীতিতে শীর্ষ 9 দেশ থাকবে প্রথম স্তরে, এতে সমস্যায় পড়বে না বাংলাদেশ, আশা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। আবারও স্বাগত বাংলাভিশন সংবাদে। শুরুতেই আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। রোহিঙ্গা ধর্ষণে অভিযুক্ত মিয়ানমারের সেনা ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় বাহিনী দুটির কর্মকর্তাদেরও বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির দাবি, বাহিনী সদস্যদের অপকর্মের দায় এড়াতে পারে না তারা। হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়, হত্যা ও নির্যাতনের হাত থেকে বাঁচতে মিয়ানমার থেকে পালিয়ে যাওয়া 69,000 রোহিঙ্গার কিছু অংশ বাংলাদেশে অনুপ্রবেশ করে। এদের মধ্যে কয়েকজনের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে এই বিবৃতি দিল যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থাটি। এতে বলা হয়, ধর্ষণ, গণধর্ষণ ও যৌন হয়রানির 28টি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। 13 বছরের শিশুর ওপর এই পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। এই বিবৃতির মাত্র একদিন আগে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তোলে জাতিসংঘ মানবাধিকার কমিশন। এই অভিযোগের ভিত্তিতে তদন্তের আশ্বাস দিয়েছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও নোবেল বিজয়ী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি।
7টি মুসলিম দেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর জারি করা নিষেধাজ্ঞা বহালের আপিলও খারিজ হওয়ার সমঝোতার ইঙ্গিত দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বিষয়ে নির্বাহী আদেশেও আসতে পারে কিছু রদবদল। প্রথমে আদালতের স্থগিতাদেশ, পরে এর বিরুদ্ধে আপিলও খারিজ হওয়ায় এই ইস্যুতে এবার কিছুটা নমনীয় হবার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত সীমান্তে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ফলে সীমান্তে নানা পরীক্ষা নিরীক্ষার পর যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমোদন পাচ্ছেন প্রবেশকারীরা। এদিকে ট্রাম্পের আপিল খারিজের ঘটনাকে হতাশাজনক বলেছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তার দাবি, মার্কিনিরা প্রেসিডেন্টের নীতির সাথে একমত। সংবাদ শেষ করব, যাবার আগে উজালা পেইন্ট সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে 10 জনের নাম দিয়েছে সার্চ কমিটি। রাত 9টায় ব্রিফিং, বুধবারের মধ্যে প্রজ্ঞাপন জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটি দেয়া নামের তালিকা প্রকাশের দাবি বিএনপির। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার দাবি। সাংবাদিক শিমুল হত্যার প্রধান আসামি মিরুর রিমান্ড আবেদন বাতিল করে কারাগারে প্রেরণ। আসামি সরকারি দলের নেতা হলেও চাপ নেই, জানিয়েছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার। নিজ জন্মভিটা দিরায়ে প্রবীণ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য সম্পন্ন। সিলেটে ও সুনামগঞ্জের সর্বস্তরের মানুষের আবেগঘন শ্রদ্ধা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণফোন বাংলালিংক এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।